প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নন্দন টিভির আপনার কেরিয়ার অনুষ্ঠানে। আপনারা জানান, আমাদের এই অনুষ্ঠানে আমরা কেরিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয়, যারা নতুন আসছেন নবাগত কানাডাতে, বিশেষ করে টরন্টোতে, তাদের জন্য কিছু কেরিয়ার পরামর্শ। কিভাবে তারা জব পাবেন, জব পেতে হলে তাদের কি কি স্টেপসগুলো ফলো করতে হবে, কোথার থেকে শুরু করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে তারা সাকসেস হবেন। তো আমি একটু একটু করে প্রথমে বলি যে প্রথম যারা নবাগত এখানে আসেন তাদের প্রথম কাজটা হচ্ছে তাদের সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা নিয়ে নেওয়া। এখানে কাজের একটা পারমিশনটা, এখানে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন, সেই পারমিশনটা আপনাকে প্রথম নিতে হবে সার্ভিস কানাডা থেকে। আপনার স্ট্যাটাসের উপর ভিত্তি করে আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসেন, আপনি সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার পাবেন। আপনি যদি রিফিউজি ক্লেম করে থাকেন, আপনাকে সার্ভিস কানাডাতে যে আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা থাকতে হবে। এই সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার না থাকলে আপনি এখানে কাজের পারমিশন পাবেন না। এটা হচ্ছে প্রথম শর্ত। এরপর আপনি কি কাজ করবেন? প্রথম হচ্ছে, আপনি অনেকেই এসে চিন্তা করে যে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু করি, বিভিন্ন ইনডিড আছে, অন্য অন্য যেসব জব সাইট আছে সেগুলো থেকে অ্যাপ্লিকেশন করে আপনি জব সার্চ শুরু করলেন। কিন্তু আমি বলবো, প্রথমে আপনি একজন কেরিয়ার কাউন্সিলর বা এমপ্লয়মেন্ট অ্যাডভাইজারের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারেন যে আপনি যেই কাজটা করতে চাচ্ছেন বা যে অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছেন সেটাতে আপনার রেজিউমিটা ঠিক আছে কিনা, আপনার কভার লেটারটা ঠিক আছে কিনা, আপনি যে জব রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিল করে আপনার রেজিউমিটা তৈরি হচ্ছে কিনা, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আপনার রেজিউমিটা চেঞ্জ করছেন কিনা, না একটা রেজিউমি তৈরি করে আপনি সব অ্যাপ্লিকেশান করছেন। মানে টোটাল আপনার কেরিয়ার গাইডেন্সটা, আপনি যদি একজন কেরিয়ার গাইডেন্স বা একজন এমপ্লয়মেন্ট অ্যাডভাইজারের কাছ থেকে এই পরামর্শগুলো নেন, তখন আপনি অনেক কিছু জানতে পারবেন। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভ জব সার্চের এক ধরনের, আর কানাডার পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা ধরনের। আমরা সেখানে একটা রেজিউমি তৈরি করি হয়তো 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠার, কিন্তু কানাডাতে 1 অথবা 2 পৃষ্ঠার একটা রেজিউমি দরকার হয়। আমরা বলি কানাডাতে রেজিউমি, বাংলাদেশে বলা হয় সিবি। তো আপনাকে এখানে রেজিউমি তৈরি করতে হবে, একটা ভালো রেজিউমি। এবং আপনি যদি কোনো একটা দোকানে যে $10-20 দিয়ে একটা রেজিউমি করে নেন, সেটা কাজ হবে না। এখানে একজন প্রফেশনালের হেল্প নিয়ে আপনি যদি একটা রেজিউমি তৈরি করতে যান, যদি ভালো করতে যান, এটা অনেক টাকার ব্যাপার। $300 থেকে $400 থেকে $1000 পর্যন্ত একটা রেজিউমি তৈরি করতে হয়। তো আপনি ফ্রি সার্ভিস পাবেন যদি আপনি এমপ্লয়মেন্ট অন্টারিও সার্ভিস প্রোভাইডারগুলোর কাছে যান। এমপ্লয়মেন্ট অন্টারিও, আপনি দেখতে হবে যে এমপ্লয়মেন্ট অন্টারিও সার্ভিস প্রোভাইডার আপনার বাসার আশেপাশে বা আপনি যেখানে থাকেন আশেপাশে কোনটা আছে, সেটা আপনি গুগল করে পেতে পারেন। সেখানে যাবেন, যাই আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে তাদের কাছ থেকে ফ্রি সার্ভিসটা পেতে পারেন। আপনার একটা রেজিউমি তৈরি করলেন, আপনার একটা ভালো কেরিয়ার গাইডেন্স পেলেন যে আপনি আসলে যেটা করতে চাচ্ছেন সেটার জব মার্কেটটা কেমন, সেটাতে আসলে জব আছে কিনা, বা আপনি যাদের সাথে যে অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছেন সেখানে আপনি যাদের সাথে কম্পিটিশান করবেন তাদের সাথে পারবেন কিনা। একটা এক্সাম্পল বলি, ধরেন আমার একজন ক্লায়েন্ট, উনি বাংলাদেশ থেকে মাস্টার্স পাস করে আসছে, প্রায় 15 বছরের অভিজ্ঞতা ছিল, এখন একটা জব পোস্টিং চাচ্ছে সেলস অ্যাসোসিয়েটের। তো এখানে রিকোয়ারমেন্টস হচ্ছে হাই স্কুল পাস এবং 2 বছরের এক্সপিরিয়েন্স। এখন আপনি যদি আপনার রেজিউমিতে লেখেন যে আপনি মাস্টার্স পাস, আপনার 15 বছরের অভিজ্ঞতা, তাহলে এটা ম্যাচ হলো না। আপনাকে 2 বছর চাচ্ছে, আপনি লিখতে পারেন ওভার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। কিন্তু আপনি যদি লেখেন 15 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে দেখা গেল ওই কোম্পানির ম্যানেজারেরও আসলে 15 বছরের এক্সপিরিয়েন্স নাই, তার হয়তো ইন্টারমিডিয়েট বা হাই স্কুল পাশের বেশি আর এডুকেশন নেই। তো সে চিন্তা করবে এটা তো এই যে অ্যাপ্লিকেশন করছে আমার এখানে হয়তো থাকবে না, অথবা আমার জন্য একটা থ্রেট হবে, সেই হবে আমার এই পজিশনের পরবর্তীতে হয়তো কম্পিটিটর, এবং ওইটা রিকোয়ারমেন্টসও না। তো আপনাকে চিন্তা করতে হবে আপনার রেজিউমিটা এমনভাবে তৈরি করবেন যেন আপনার এটার সাথে ম্যাচ করে। আর রেজিউমিটা শুধু তৈরি করলে যে আমি এই কাজ করেছি সেটাও না। ধরুন আপনি ওইখানে ম্যানেজার ছিলেন, এখন এখানে আপনি সেলস অ্যাসোসিয়েট চাচ্ছেন, তো ওই ম্যানেজার এখানে তো কাজ করবে না। আর আমি একটা জিনিস আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে প্রায় দেখি যে প্রায় লিখে ঢাকা বাংলাদেশ, চিট্টগং বাংলাদেশ, সিলেট বাংলাদেশ। বেশি বেশি এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনার রেজিউমিতে, কারণ এটা কোনো ভ্যালু অ্যাড করবে না। আপনার যদি নিউ ইয়র্ক হতো, আপনার যদি লন্ডন হতো, সিডনি হতো, অস্ট্রেলিয়া হতো, ইংলিশ স্পিকিং কান্ট্রি, তো সেগুলো আপনি উল্লেখ করতে পারতেন। কিন্তু আপনি এটা দিয়ে আপনি তো কোনো ভ্যালু অ্যাড করছেন না।
তো রেজিউমি নিয়ে আমরা হয়তো একটা সেশনে আরও বিস্তারিত বলবো। আমি এটা একটা আইডিয়া আপনাদেরকে দিলাম যে আপনারা একটা এমপ্লয়মেন্ট এজেন্সিতে যে এই সার্ভিসগুলো ফ্রি নিতে পারবেন। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা হচ্ছে অনেকেই ইনডিডে অ্যাপ্লাই করেন, শুধুমাত্র মনে করেন যে কানাডাতে হয়তো অনলাইনে ইনডিডে অ্যাপ্লিকেশন করে আপনি সাকসেস হতে পারবেন, কিন্তু অবশ্যই ইনডিড ভালো, এটা একটা প্রচুর জব থাকে, কিন্তু এছাড়াও অনেক ওয়েবসাইট আছে। যেমন আপনি আইটিতে যদি জব করতে চান, আইটির আলাদা ওয়েবসাইট আছে। আপনি যদি জব ব্যাংকে যান, গভর্নমেন্ট অফ কানাডার জব ব্যাংক, সেখানে অ্যাভারেজলি ধরেন 1,50,000 থেকে 60,000-এর উপরে রেগুলার জব থাকে বিভিন্ন সেক্টরের। আপনি জব ব্যাংকে দেখতে পারেন, ওখানে আপনার দেখতে পারেন যে সেটার কারেন্ট ডিমান্ড কেমন, কতগুলো জব আছে। এই মুহূর্তে আমি যদি বলি যে টরন্টোতে কেউ হয়তো ক্লিনারের জব করবেন, আমি বলবো যে প্রায় টরন্টোতে 800-র উপরে ক্লিনারের জব আছে জব ব্যাংকে। হ্যাঁ, আমি রীতিমতো রেগুলারই আমার ক্লায়েন্টদের জন্য দেখতে হয়। কিন্তু আমি যদি জেনারেল লেবারে যাই, যে একদম জেনারেল লেবার ফ্যাক্টরিতে কাজ করতে যায়, 5-6টার বেশি আপনি পাবেন না। তো এইভাবে আপনি দেখতে হবে যে আপনি জব জেনারেল লেবারের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছেন, আসলে তো জবই তো নেই, বা আপনি চিন্তা করছেন, বা আপনি চিন্তা করলেন যে আপনি ইলেকট্রিশিয়ান হবেন কানাডাতে, আপনি সৌদি আরবে অনেক দিন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছেন, কিন্তু এখানে আপনাকে কি রিকোয়ারমেন্টস, ইলেকট্রিশিয়ান হতে হলে কী ধরনের রিকোয়ারমেন্টস লাগে, কোনো লাইসেন্সিং লাগে কিনা, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আমি প্রচুর লোকজন পাই যে আমার তো ওই এক্সপিরিয়েন্স আছে, আমি এখানে এটা করব, কিন্তু এখানে অনেক প্রফেশন হচ্ছে রেগুলেটেড প্রফেশন হলে আপনি ইচ্ছা করলেই করতে পারবেন না। যেমন আপনি এখানে বাংলাদেশে ডাক্তার থাকলে এখানে ডাক্তারি করতে পারবেন না, বাংলাদেশের লয়ার হলে এখানে লয়ার করতে পারবেন না। আপনাকে আগে সেটার যে রিকোয়ারমেন্ট, সেটার যে লাইসেন্সিং, সেটা অর্জন করতে হবে। একইভাবে ইলেকট্রিশিয়ানের আপনাকে সে লাইসেন্সিং করতে হবে, এবং এখানে কি রিকোয়ারমেন্ট সেটা আপনাকে জানতে হবে। আপনি বাংলাদেশে ট্রাক চালাইতেন, কিন্তু এখানে চিন্তা করলেন যে না, আমি এখানেও ট্রাক চালাবো না, এখানে আপনাকে A to Z ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। আপনাকে অনেকেই এখানে ট্রাক ড্রাইভিংয়ের উপর ডিপ্লোমা আছে হাম্বার কলেজে টরন্টোতে, ডিপ্লোমা থেকে পাস করতে হবে, আপনি গ্র্যাজুয়েট করতে হবে। কখনো হয়তো কোনো এমপ্লয়ার ডিপ্লোমা চায় না, হয়তো লাইসেন্স থাকলে হলো। তো আপনাকে এই জিনিসগুলো আপনি তো জানবেন না যে আপনি কী চাচ্ছেন, সেই জন্য আপনাকে একটা এমপ্লয়মেন্ট এজেন্সিতে যেতে হবে। যাওয়াটা বেটার যে আপনি একজন এমপ্লয়মেন্ট অ্যাডভাইজারের বা একজন কেরিয়ার কাউন্সিলরের পরামর্শটা নিলেন, এটা আপনার খুব হেল্প হবে আপনার জব সার্চে। আরও কিছু বিষয় আছে, আমি একটা করে যদি যাই, আপনার যেমন অনেকগুলো সেটেলমেন্ট এজেন্সি আছে এখানে। যদি পার্মানেন্ট রেসিডেন্ট হন, আপনি যে কোনো সেটেলমেন্ট এজেন্সিতে যে আপনার হাউজিং নিয়ে আপনি কোথায় থাকবেন, কিভাবে হেল্প পাবেন, সেই সুবিধাটা পেতে পারেন। আপনি যদি রিফিউজি ক্লেইমেন্ট হন, একসময় এখানে প্রায় আপনি যদি শেল্টার চান, ওরা হয়তো শেল্টারের ব্যবস্থা করবে। এরপর 3 মাস যদি শেল্টারে থাকেন, আপনি প্রায় $1,800 শুধু আপনার বাসা ভাড়াই পেতে পারতেন। কিন্তু এখন একটু ফান্ডিং লিমিটেডের জন্য এটা গভর্নমেন্টের একটু আসছে, কিন্তু অনেকেই পাইছে, আমার অনেক ক্লায়েন্ট, যে এই টাকাটা পেয়ে তারা সুন্দর একটা বাসা নিয়ে ওনারা থাকতেছেন। কিন্তু কিছু শর্ত আছে। এই রিসোর্সগুলো আপনাদেরকে জানতে হবে যে কোথায় রিসোর্সগুলো আছে। এগুলো আপনি একজন মেন্টর নিতে পারেন, যে আপনার মতো এরকম কষ্ট করে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তার কাছ থেকে এই পরামর্শগুলো নিতে পারেন। এবং একজন সেটেলমেন্ট কাউন্সিলর অথবা এমপ্লয়মেন্ট কাউন্সিলর আপনাকে এই পরামর্শগুলো দিতে পারবে। আরও কিছু পরামর্শ আমি আপনাদেরকে বলি, যেমন কেউ সোশ্যাল অ্যাসিস্ট্যান্সে আছেন এখানে, সে যদি একটা কমিউনিটি অর্গানাইজেশনে ভলেন্টিয়ার করেন, তারা $150 করে পেতে পারেন তার ট্রান্সপোর্টেশন কস্টের জন্য প্রতি মাসে। এখন অনেকেই জানেন না যে, এবং এটাতে কী লাভ হলো। একটা হচ্ছে ভলেন্টিয়ার করলেন, আপনি যেই সেক্টরে কাজ করতে যাচ্ছেন আপনার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স নেই, আপনি ভলেন্টিয়ারিং করে সেই এক্সপিরিয়েন্সটা আপনি গেইন করতে পারেন। আপনার একটা নেটওয়ার্কিংয়ের একটা সুযোগ পেলেন, আপনি আরও 10 জন লোকের সাথে মিট করলেন, আপনার যখন অ্যাপ্লিকেশান করবেন সেটা আপনার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স হিসেবে হলো। আপনি যদি অ্যাসিস্ট্যান্সে থাকেন, সোশ্যাল অ্যাসিস্ট্যান্সে থাকেন, আপনি এক্সট্রা আপনার টাকাটা ক্লেম করতে পারেন আপনার কেস ওয়ার্কারের কাছে, যে আমি ভলেন্টিয়ার করছি, আমাকে এই টাকাটা তুমি যদি দাও, দেন আমি এনটাইটেলড। আরও বিষয় আছে, দেখেন আমার অনেক ক্লায়েন্ট দেখি যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্সে থাকে, তারা জব পায়, জব পাওয়ার পর ওরা হয়তো শুরু করলো, কিন্তু যখন জবটা স্টার্ট করে তখন তারা $500 এনটাইটেলড, তাদেরকে দেওয়া হবে জবটা শুরু করার জন্য। কিন্তু ম্যাক্সিমাম 90%ই জানে না যে আসলে এই টাকাটা দেওয়া হয়, তো তারা অ্যাপ্লাই করে না, বলে না কিছু। আর গভর্নমেন্টও চিন্তা করে যে আমরা এই টাকাটা সেভ করতে পারলেই তো হলো, আমাদের দরকার নেই দেওয়ার। তো এইরকম আপনার প্রত্যেকটা এনটাইটেল কি, আপনি কি পাবেন, আপনার কি সুযোগ সুবিধা আছে এই দেশে,
আপনি কোথায় সাকসেস হবেন, এই জিনিসগুলোর জন্য আপনাকে ডেফিনেটলি একজন এমপ্লয়মেন্ট অ্যাডভাইজার অথবা সেটেলমেন্ট কাউন্সিলর অথবা আপনার পরিচিত কেউ যে এখানে আসলে এই বিষয়ে একজন এক্সপার্ট আছে তার কাছ থেকে পরামর্শ নিতে হবে। আপনাকে যে ম্যান্ডেটরি একজন এমপ্লয়মেন্ট কাউন্সিলরের কাছে যেতে হবে অথবা একজন সেটেলমেন্ট কাউন্সিলরের কাছে যেতে হবে সেটা না, কিন্তু যে আপনাকে সঠিক পরামর্শটা দিতে পারবে তার কাছে যেতে হবে।